পালক ভেঙচি কাটল, নায়ামের দিকে তাকিয়ে বলল, অত সোজা না বাবু, ওই মেয়ে বের হয় কিভাবে দেখনি? আজকে শাপলা বিলে তো নৌকা ওই পরীরই ছিল। বাবা, কত জোর করে আমরা আসতে পারলাম। নাইমের মুখে চিন্তার রেশ দেখা গেল। পালক আর রুমি যেভাবে মেয়েটার বর্ণনা দিল, একবার না দেখা পর্যন্ত ও ক্ষান্ত হবে না। শেখর দুষ্টু হাসি দিয়ে বলল, তাহলে আমরা রাতে চুরি করে অন্দরমহলে ঢুকবো, কি বলিস তোরা? আমি কিন্তু পরীকে না দেখে শহরে ফিরছি না। শেখরের কথায় সবাই হাসলো, শুধু মিষ্টি বাদে। ও ছোঁয়ের বাইরে বের হয়ে চারপাশ দেখছে। নাইম শেখরের কথা ভেবে দেখলো মন্দ না। সে বলল, তাহলে আজ রাতেই মিশনে নেমে পড়া যাক, কি বল? এবার আসিফও সাই দিল। ও দেখতে চায় কেমন সুন্দর মেয়ে। পালক ওদের কথা শুনে মাথা নেড়ে বলল, পাগল তোরা সব, ধরা খেলেই বুঝবি। জমিদার মশাই তোদের গর্দান নিয়ে নিবি দেখিস। আহারে, এসেছি 6 জন, যেতে হবে 3 জন। কথাটা আফসোসের সুরে বলল পালক। নাইম বলল, আমরা ধরা খেলে তোদের নাম বলবো, তোরাই তো লোভ দেখালি। মেয়েটা এত সুন্দর, গর্দান গেলে সবারই যাবে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে। এখানে সবাই তাদের মালপত্র নিয়ে কোনো এক স্থানে ঘাপটি মেরে বসে থাকছে। গত 5 দিনে আফতাবউদ্দিন কিছু কিছু খাবার দিয়েছে সবাইকে। তাছাড়া কয়েকটি প্রতিষ্ঠান থেকেও সাহায্য করা হচ্ছে অসহায় মানুষদের। নৌকা থেকে আশ্রয় কেন্দ্রে নামতেই নাইম সহ সবাই হা হয়ে সবটা দেখতে লাগলো। এই গ্রামের সব কিছুই অদ্ভুত ধরনের, এমনকি জমিদার বাড়িটাও। অদ্ভুত ধরনের জিনিসপত্রে ভরপুর এই বাড়িটি। ওরা যতক্ষণ ও বাড়িতে ছিল ততক্ষণে ধরে শুধু দেখেই যাচ্ছিল। সবাই ওদের দেখেই বুঝতে পারলো যে ওরা শহুরে ডাক্তার। গায়ে সাদা রঙের অ্যাপ্রন জড়ানো বিধায় চিনতে সুবিধা হয়েছে। খাটো মোটা করে একজন লোক এগিয়ে এলো ওদের দিকে। ঘুরে ফিরে সবাইকে এক পলক দেখে নিয়ে বলল, আহেন, আপনারা ওই দিক থেকে শুরু করেন। নাইম সাই জানিয়ে লোকটার পিছু পিছু গেল। একপাশে কাঠের টেবিল ও চেয়ার পাতা হয়েছে। মিষ্টি চেয়ারে ধপ করে বসে পড়ল। এটুকুতেই হাঁপিয়ে গেছে। চারপাশে চোখ বুলিয়ে নাক সিটকে সে বলে উঠল, এই নোংরা জায়গায় থাকতে হবে এখন? আমার তো বাবা বমি আসছে, ইচ্ছা করছে এক্ষুনি ঢাকা ফিরে যাই। পালক নিজের চেয়ারটাতে বসতে বসতে বলল, তা হচ্ছে না কন্যা, স্যার তো বলেই দিয়েছে আমাদের এখানেই থাকতে হবে। এতে তোর বমি আসলে করে ফেল, তোকেও রোগী বানিয়ে এখানে ভর্তি করিয়ে দিব। নাইম স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে ব্যাগ থেকে খাতা কলম বের করতে করতে বলল, তাড়াতাড়ি কাজ শেষ কর, তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবি। শেখর নিজের ব্যাগ খুলতে খুলতে বলল, হ্যাঁ, আর তাড়াতাড়ি পরীকে দেখতে পারবো। রুমি শেখরের মাথায় গাঁটটা মেরে বলল, পরীর চক্করে যেন ভুলভাল চিকিৎসা করিস না, তাহলে তুই শেষ। ওরা 6 জন কাজে লেগে পড়ল। লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে। নাইম চেয়ার পেতে বসে আছে আর একজনের সমস্যার কথা শুনছে আর ওষুধ লিখছে। শেখর আর আসিফ ওষুধ দিচ্ছে আর মেয়েদের চিকিৎসা করছে রুমি, মিষ্টি আর পালক। কারণ এখানকার মেয়েরা পুরুষ ডাক্তারদের কাছে আসতে অস্বস্তি বোধ করে, তাই এরকম ব্যবস্থা করা। তবে লোকসংখ্যা দেখে মনে হচ্ছে আজকে রোগী দেখে শেষ করতে পারবে না। ইতিমধ্যে বিকাল গড়িয়ে এসেছে। হঠাৎ করেই নাইমের চোখ গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্পানের দিকে। কিছু একটা ভেবে নাইম তার নিজের জায়গায় আসিফকে বসিয়ে উঠে গেল। সম্পানের সামনে গিয়ে দাঁড়াতেই একগাল হাসল সম্পান। বিনিময়ে নাইমও মুচকি হাসি উপহার দিল সম্পানকে। বলে উঠল, কি অবস্থা, তুমিও কি এখানে থাকো? না বাবু, আমার কি এখানে খাড়ানোর সময় আছে? নাও নিয়াই পইরা থাহি, মেলা কাম আমার, পুরা পদ্মাই আমার, বুঝছেন? সম্পানের কথায় হাসলো নাইম। অদ্ভুতভাবে সেই হাসি অবলোকন করে সম্পান। শহরের লোক হওয়ায় অন্যরকম দেখতে নাইম। চুলগুলো কি সুন্দর, গায়ের রঙও ফর্সা, পরনে পোশাক আশাক বলে দেয় ছেলেটা বড় ঘরে জন্মেছে। সেখানে সম্পান নিতান্তই চুনুপুটি। আয়নায় নিজের চেহারা না দেখলেও প্রতিদিন নদীর পানিতে সে নিজের চেহারা দেখে। মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, শ্যামলা গায়ের রং আর পরনের পোশাক তো সবসময় নোংরাই থাকে। এভাবে কি তাকে সুন্দর দেখাবে? সুন্দর দেখাতে হলে আগে তাকে সুন্দর পোশাক পরতে হবে, নাইমের মতো চুলগুলোর যত্ন করতে হবে। কিন্তু ওসবের ক্ষমতা নেই সম্পানের। পরের নৌকা চালিয়ে যা পায় তাতে তো সংসারই ঠিকমতো চলে না। তার উপর এই সর্বনাশা বন্যা সব শেষ করে দিল। ঘর বাড়ি সব ডুবিয়ে দিয়েছে। এখন ওর পরিবারের ঠাঁই হয়েছে নিজের আধ ভাঙ্গা নৌকাখানিতে। ফুটো দিয়ে পানি ঢুকতেই থাকে অনবরত, আর ওর মা পানি ফেলতে ফেলতে হয়রান হয়। সম্পানকে ভাবতে দেখে নাইম হালকা ধাক্কা দিল সম্পানকে। কি ভাবছো? সম্পান হেসে বলল, কিছু না। নাইম এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। সম্পানকে একপাশে টেনে নিয়ে আস্তে করে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি সত্যি বলবে? কি কথা? খানিকটা ইতস্তত করে নাইম বলল, জমিদারের মেয়ে পরীর সম্পর্কে বলতে পারবে? মুহূর্তেই সম্পানের চেহারা আধার নেমে এলো।
হাসি মুখখানিতে ভয়ের ছাপ দেখা দিল। সে মাথায় হাত রেখে বলল, ঠাকুরের দিব্যি বাবু, আমি পরীর কিছুই জানি না, আমারে এসব জিগায়েন না, আমি কইতে পারুম না। কথা শেষ করে সম্পান চলে যেতে চাইলে নাইম ওর হাত খপ করে ধরে ফেলে। অবাক চোখে তাকিয়ে বলে, এত ভয় পাচ্ছ কেন তুমি? কি আছে ওই পরীর মাঝে যে এত ভয় পাও তুমি? আমাকে নির্ভয় বলতে পারো, আমি কাউকে বলবো না। কিন্তু সম্পান বলতে নারাজ। নাইম অনেক জোরাজোরি করতে লাগলো। শেষে সম্পানকে বলতেই হলো পরীর সম্পর্কে। পরী আমগো জমিদারের ছোটো মাইয়া। আপনারা পরীগো বাড়িতেই গেছেন। পরীর মা বাপে অনেক শাসন করে ওরে, সব সময় ঘরের ভিতরে বৈশা থাকে, বাড়ি থেকে বাইর হয় না একটুও। মনোযোগ দিয়ে সম্পানের কথাগুলো শুনলো নাইম। তারপর বলল, কেমন দেখতে পরী? তুমি কি কখনো ওকে দেখেছো? হাসলো সম্পান, হাত নাড়িয়ে বলল, আমি কেন বাবু, এই গায়ের কোনো বেড়া মাইনসেই পরীরে দেখে নাই, আমি দেখমু কেমনে? কারো কাছে শোনোনি পরী দেখতে কেমন? হ, বিন্দু কইছিল পরী নাকি মেলা সুন্দর। এর বেশি তো জানি না। সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে নাইম বলল, ব্যাস এইটুকুই? এটুকু বলতেই এত গলা কাঁপছে তোমার? আমার মনে হয় তুমি সব কথা বলনি। এইবার সম্পান আর দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে ছুটে গেল ঘাটে। দ্রুত পদে চেপে বসলো নৌকায়। নাইম শান্ত চাহনিতে সম্পানের চলে যাওয়া দেখলো। নাইমের মনে হচ্ছে সম্পান কিছু লুকাচ্ছে, কিন্তু কি? জানতে হবে ওকে। তবে সবার আগে পরীকে দেখার প্রয়োজন। এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দিল সে। মাগরিবের আজান পড়েছে, ঘন্টাও হয়নি। অজু করে একসাথে নামাজ আদায় করলেন জেসমিন ও মালা। মোনাজাতে মন ভরে দুজনে দোয়া করলো এই গ্রামের সকল মানুষের জন্য। যে বন্যা দেখা দিয়েছে, মনে হচ্ছে গ্রামকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত থামবে না। জায়নামাজ ভাঁজ করে নির্দিষ্ট স্থানে রেখে বের হতেই মালা দেখলেন পরী বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে এগোচ্ছে। কৌতূহল নিয়ে মালাও এগোলেন সেদিকে। রান্নাঘরে উকি দিতেই দেখলেন থালা ভর্তি ভাত নিয়ে খেতে বসেছে পরী। বড় বড় ভাতের দলা মুখে পড়ছে আর কাঁচামরিচ কামড় বসাচ্ছে। ঝালে ঠোঁট দুটো লাল হয়ে গেলেও পরী খেয়েই যাচ্ছে। সামনে জ্বলছে হারিকেন। হলুদ আলোয় পরীর চেহারার লাল আভা দেখা যাচ্ছে। মালা বেশ মনোযোগ দিয়ে দেখল মেয়েকে। এক পা ভাঁজ করে আরেক পা মেলে দিয়ে মেঝেতে বসে খাচ্ছে পরী। গায়ের ওড়না অপরাধীর ন্যায় পাশে পড়ে আছে। মালা হাজার চেষ্টা করেও পরীকে বোঝাতে পারে না যে সভ্যতা কাকে বলে, কিভাবে চলতে হয়, খেতে হয়, কথা বলতে হয়। এই নিয়ে দুঃখের শেষ নেই মালার। পরীর জন্য শাশুড়ির কাছেও কথা শুনতে হয়। শাশুড়ি পরীর সাথে পেরে ওঠে না বিধায় মালাকেই কথা শোনায়। এই মেয়েকে নিয়ে মালা আর পারছে না। মালা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকে বলে উঠল, এই সাজের বেলায় খাইতে বলি যে? মুখ তুলে একবার মাকে দেখে নিল পরী। তারপর আবার খাওয়ায় ব্যস্ত হয়ে বলল, দুপুরে কিছু খাই নেই, তাই খিদা লাগছে। তোরে কতবার কইছি এরকম ভাবে খাইতে বইবি না, ওড়না ঠিক কর তাড়াতাড়ি। মায়ের করা চাহনিতে পরী ওড়না তুলে গলায় ঝুলালো। তারপর গপ গপ খেতে খেতে বলল, আমার ঘর খালি হয়েছে নাকি? হেরা গেছে? মালা গম্ভীর কণ্ঠে বলে, হ গেছে, তুই তো থাকতে দিবি না। কিছু একটা ভেবে পরীর খাওয়া হঠাৎ থেমে গেল। চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সোনা আপার ঘরে থাকতে দিছেন? তোর সোনা রূপা আপার ঘরেও থাকতে দেনি, এখন খা জন্মের মতো। পেট না ভরলে আমারে খা। মালার আগে ফুসফুস করতে করতে চলে গেলেন। পরী তা দেখে হাসলো। দরজার দিকে উকি দিয়ে মায়ের যাওয়া নিশ্চিত করলো। গায়ের ওড়না আবার ফেলে দিল সে। শান্তি মতো বসে খেতে না পারলে পেট ভরে না পরীর। নাইমরা ফিরল সন্ধ্যার পরপরই। এসেই যার যার ঘরে চলে গেল। সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রাতে জোরে বৃষ্টি নামবে বোধ হয়। রুমিদের ঘর আলাদা করে দেওয়া হয়েছে। পরীর যে মেজাজ, তাতে ওদের মন সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার। একটু রাত করেই বাড়িতে ফিরল আফতাবউদ্দিন। প্রায় 3 দিন পর বাড়িতে এসেছেন তিনি। সাথে ওনার ছোট ভাই আখিরউদ্দিনও এসেছেন। তবে সে অন্দরমহলে ঢুকতে পারলেন না, কারণ আফতাব ছাড়া অন্দরমহলে কোনো পুরুষ প্রবেশ নিষিদ্ধ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান আপনাদেরকে পরিজান গল্পের 4র্থ পর্ব পড়ে শোনাচ্ছি, যেটা লেখিকা হচ্ছে ঈশিতা রহমান সানজিদা। আমার কণ্ঠে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী পর্ব পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন।